আসসালামু আলাইকুম। দৈনিক সকালবেলার সমসাময়িক দৈনিক সকালবেলার সমসাময়িকে আমরা দেশীয় এবং আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে আলোচনা করি। আমন্ত্রণ জানাই দেশের বিশিষ্ট নাগরিকদের, রাজনৈতিক ব্যক্তিত্বদের। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক, বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব, এক সময়ের ছাত্র নেতৃত্ব, যাকে সবাই ভিপি সোহেল নামে চিনেন। জনাব সোহেল, অনেক ধন্যবাদ আপনাকে আজকের স্টুডিওতে আসার জন্য। আপনাকেও ধন্যবাদ সকালবেলার সমস্ত গ্রাহক শ্রোতা যারা দেখছেন। আপনি তো আসলে রাজনৈতিকের শেকড় থেকে উঠে এসেছেন, ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছেন। অন্তর্বর্তীকালীন সরকারের পরে যে নতুন সরকার এসছে, সেখানে সংসদ এবং রাজপথ দুই জায়গায় বিএনপিকে চাপে রাখতে চায় জামায়াত সহ তার অনুসারীরা। কি বলবেন আপনি? ধন্যবাদ আপনাকে। আপনি যে গুরুত্বপূর্ণ প্রশ্নটা করেছেন, এই প্রশ্নটা আসলে এটি হওয়াটা স্বাভাবিক যে জামাত যে প্রেশার দিতে চাচ্ছে সংসদে এবং রাজপথে, এটাই একটা বিরোধী দলের কর্তব্য হওয়া উচিত, কাজ হওয়া উচিত। আর বিরোধী দলের যদি চাপ না থাকে, তাহলে সরকারি দল স্বৈরাচার হইতে বেশি দিন সময় লাগে। আর আমরা আসলে ব্যক্তিগতভাবে মনে করছিলাম যে আমাদের আসলে 200-250 সিট জনগণ আমাদেরকে জোর করে দিয়ে দেয়, ভোট দিয়ে নির্বাচিত করে ফেলে। আমি এটার পক্ষে না। আমি সবসময় চাই বিএনপি যেন 160, 70, 80 সিটের মধ্যে থাকে। তাইলে আমরা অনেক ভালোভাবে কাজ করতে পারি এবং কাজের গতি থাকে, কাজের মধ্যে সমন্বয় থাকে, নিজেদের মধ্যে আত্মহমিকা কাজ করে। আর 200-250 সিট পাইলে মানুষকে একটু মনে হয় যে আচ্ছা চলছি, এত সিট পাইছি, আগামীতে আরো কমলে সমস্যা কি, এই টাইপের একটা বিষয় হয়ে যায়। যদিও বা তারেক রহমানের মতো একজন প্রধানমন্ত্রী আমরা পেয়েছি, যে ভদ্রলোক 250 সিট যে উনি পেয়েছেন, ওনার কথাবার্তায় মনে হয় উনি কোনোভাবে কষ্ট করে ক্ষমতায় বসেছেন। ওনার মধ্যে কোনো আত্মহমিকা নেই, ওনার মধ্যে কোনো বাড়াবাড়ি নেই, ওনার মধ্যে অসৌজন্যমূলক কোনো কথাবার্তা নেই। ওনাকে নিয়ে যেভাবে মানুষ কথা বলছে, কিছু সংখ্যক মানুষ উল্টাপাল্টা কথা বলে, তারপরে উনি যে ধৈর্য সহকারে তার সংগঠন জাতীয়তাবাদী ছাত্রদল এত শক্তিশালী থাকার পরেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাতেও যেভাবে কথা বলে, এখন তো আবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং হয়ে গেছে অন্যভাবে। আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্র্যান্ডিং হয়তো সাবেক যারা ছাত্র নেতৃত্ব ছিলেন, সেখানে শাহজাহান সিরাজ ছিলেন, সেখানে মাখন ছিলেন, তুফাইন আহমদ ছিলেন, আমানুল্লাহ আমান ছিলেন। এই টাইপের ব্র্যান্ডিং লোকগুলার চেহারাতে ব্র্যান্ড করতে ঢাকা বিশ্ববিদ্যালয়। ইদানিং ব্র্যান্ডিং হয়ে গেছে ওই যে দাঁত বড় আল্লাহ তাকে দাঁতই বড়। আমি আপনাকে এই বিষয়ে একটু সম্পূরক প্রশ্ন করতে চাই যে আমরা লক্ষ্য করছি বর্তমান ডাকসু নেতৃবৃন্দ শিক্ষকদের উপরে চড়াও হচ্ছেন, নানা প্রকার অনৈতিক আচরণ করছেন এবং শিক্ষকরা বিব্রত হচ্ছে। এটা ডাকসুর ইতিহাসে আমরা কখনো দেখতে পাইনি। আপনি যে ব্র্যান্ডিং এর কথা বলছেন, কিন্তু আপনার এই প্রশ্নের উত্তরটা এখানেই চলে আসছে। আপনি যে প্রশ্নটা করে ফেললেন ফাঁকে, ডাকসু যে কাজটা ইদানিং করছে, আসলে একটা পরিবেশ ক্রিয়েট করার জন্য ধান্দা করছে। এই যে বলছেন আপনি জামাত চাপ দিচ্ছে, জামাতের তারাই তো জামাত শিবির, তাদেরই তো ডাকসু কিছু সংখ্যক লোক। এখন ব্র্যান্ডিং হয়ে গেছে। আমি যেটা আগে প্রশ্ন করেছিলাম যে ব্র্যান্ডিং আগে হতো এমন বড় বড় মানুষকে দিয়ে, এখন ব্র্যান্ডিং হচ্ছে ওই ছেলেটা, যে ছেলে বাংলা শোনের 12টা নাম বলতে পারে, যাকে কয়েকদিন আগে সাধারণ জনতা ধরে থানায় গণধুলাই দিয়ে সুপর্দ করেছে, সে নাকি এখন ডাকসুর ব্র্যান্ডিং করতেছে। তাহলে আপনি বলেন, জামাত ইসলাম এদেরকে দিয়ে যদি প্রেশার এভাবে দেয় এবং সে যেভাবে জায়মা এবং তারেক রহমান সম্পর্কে বাজে কথা বলেছে, এই চাপ যদি হয়, এটা হবে অনৈতিক। না, আমরা একটা জিনিস লক্ষ্য করছি যে এই যে জামায়াত ইসলামী নেতৃত্বাধীন ইসলামী ছাত্র শিবির বা ডাকসু নেতৃবৃন্দ যেভাবে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়, যাকে আমরা প্রাচ্যের অক্সফোর্ড বলতাম, সেই প্রতিষ্ঠানটিকে তারা আপনার কলঙ্কিত করার চেষ্টা করছে, এই জায়গাটিকে দেখি। আসলে কলঙ্কিত তো গত ইতিহাস গুলাতে কিছু মানুষ করেছে। আমি আরো একটু পরে প্রশ্নের এগুলো উত্তর দিব। আমি যে পয়েন্টটা বলতেছিলাম যে ব্র্যান্ডিং করে এদেরকে দিয়ে যদি জামাত এই ধরনের পরিবেশ ঘোলাটে করে প্রেশার করতে চায়, সেটা হবে অন্যায়। ন্যায়সঙ্গত হবে জামাত যদি সঠিকভাবে তার অবস্থান ক্রিয়েট করে, সংসদে তার সমালোচনা করে, বাহিরেও সমালোচনা করে,
তাহলে সেটা হবে নৈতিক। কিন্তু আপনি 2 মাস 2.5 মাস যেতে না যেতেই একটা সরকারের সফলতার গল্প আর ব্যর্থতার গল্প আপনি করতে পারেন না। আপনাকে করতে হবে মিনিমাম 3 ইয়ার্স, যাওয়ার পরে আপনি কমেন্ট করতে পারেন। কারণ আজকে যদি বিদ্যুৎ না থাকে, আপনি বিদ্যুতের জন্য বিএনপিকে দায়ী করতে পারবেন না। এই জন্য পারবেন না, বিদ্যুৎ যদি ফল করে সেটা দায়ী হবে প্রথম শেখ হাসিনার সরকার, যেটা 17 বছর ছিল। এরপরে যদি দায়ী হবে সেটা এসে 17 মাসের সরকার। আমাদের সরকার বসেছে মাত্র 2 মাস 20 দিন হয়েছে, আমাদেরকে দায়ী করা যাবে না। তারপরে আমরা অ্যাড্রেস করতেছি নাম্বার 1। নাম্বার 2, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিও যেগুলা হচ্ছে কিংবা হবে এই টাইপের কিছু থাকে, সেটার জন্য যে ধরনের সিন্ডিকেশন আগের থেকে চলে আসছে, আপনি ইচ্ছা করলে 2-2.5 মাসে ভাঙতে পারবেন না। তারপরেও আমরা চেষ্টা করে যাচ্ছি, এই গভর্নমেন্ট চেষ্টা করে যাচ্ছে। আপনি দেখেন, এত বড় একটা যুদ্ধ হলো ইরানে, সেই যুদ্ধের সময়ও ভর্তুকি দিয়ে মানুষকে তেলের ব্যবস্থা করে দিয়েছে। আমরা সে টাকা বাড়াইনি, শেষে 2-1 টাকা বাড়ানো হয়েছে, সেটা অ্যাডজাস্ট করার জন্য। এখন তো আর তেলের ক্রাইসিস নেই, লম্বা লাইনে নেই, মন্তব্যের সুযোগ নেই। এরপরে দেখেন কৃষকের উপর একটা বিশাল প্রেশার পড়ে গেল। হঠাৎ করে বৃষ্টি শুরু হলো, পানি শুরু হলো, সেখানেও আমরা কত সুন্দরভাবে প্রধানমন্ত্রী ফেস করেছে। আজকে দেখেন উনি সে কৃষকদেরকে বাঁচানোর জন্য উনি সবার সাথে সিটিং মিটিং করতেছেন। বিশেষ করে আজকে উনি আমাদের নেতা করিম মোস্তারাইলে ওনার এলাকায় এফেক্টেড হয়েছে, ডক্টর উসমান ফারুক সাহেব উনি ডাকিয়েছেন, দেখেছেন। তারপরে অ্যাডভোকেট ফজলুর রহমান সাহেব, যিনি তার ইটামিটাম নষ্টগ্রামে হাওর অঞ্চলে পানি নেমে অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, আমিও সেখানে গিয়েছিলাম, পানির নিচে মানুষ। আমার জীবনে দেখা, হঠাৎ করে বৃষ্টিতে এত তলিয়ে যায় ধান ক্ষেত, এটা দেখতে খুব কষ্ট হয়েছে। সেই মানুষগুলোকে আগামী 3 মাস প্রধানমন্ত্রী বলেছেন ওদেরকে বাঁচিয়ে রাখবেন। ইতিমধ্যে কার্যক্রম শুরু হয়েছে। আমিও জেলা পরিষদের প্রশাসক হিসাবে তাদেরকে যতটুকু সহযোগিতা করে সেই জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছি। এই কাজগুলোর মধ্যে যদি জামাত প্রশংসা না করে, সমালোচনা করে, প্রেশার দেয় আর বলে সরকারকে নামিয়ে ফেলবে, ধরে ফেলবে, থাকতে দিবে না, ঘুমাতে দিবে না, এই ধরনের কথাবার্তা হয় আর ব্যক্তিগত চরিত্র হরণ হয়, এটা হবে অন্যায় চাপ। অন্যায় চাপ না দিয়ে সঠিক চাপে জনগণ মেনে নিবে, মেনে নেওয়ার প্রশ্নই আসে না। আর বিএনপির মতো দলকে কেউ কখনো চাপ দিয়ে নোয়ানো যায় না। বিএনপি একমাত্র অ্যাভারেজ দল, যেটা স্বাধীনতার 45 বছর আজকে হয়েছে, তার জন্ম লগ্ন থেকে আজ পর্যন্ত অ্যাভারেজ তার লাইফ লিড করে যাচ্ছে। উনি কখনোই বড় মাপের স্বৈরাচারও হতে পারেন নাই, একদম গণতান্ত্রিক 100% নেতা হবে তেমন না। তবে আমরা গণতান্ত্রিক গণমানুষের দল হিসেবেই বলা যায়, গণমানুষের শিক্ষিত গণমানুষের দল। আপনি বলেন 17 বছর পরে তারেক রহমানের মতো একজন নেতা বিদেশ থেকে বসে নেতৃত্ব দিয়ে একটা সফল আন্দোলনের মধ্য দিয়ে এসেছেন, বাংলার মানুষ তাকে ভোট দিয়ে ক্ষমতায় বসিয়েছে এবং সে প্রধানমন্ত্রী হয়েছেন। 17 বছর লেগেছে, এরপর উনি হয়েছেন। এবং আপনি ভোটের মাত্রা দেখেন 200-250 সিট, যেটা চিন্তাই করা যায় না। সুতরাং বিএনপি সঠিক ট্র্যাকে আছে। আর বিএনপি এদেশের অন্তত 70-80% মানুষের নেতৃত্ব করছে। সুতরাং এই দল সবসময় এভারেজ একটা মেনটেন করে সব মানুষকে অ্যাড্রেস করে চলে যাচ্ছে। আমি মনে করি তাদের শুভবুদ্ধি উদয় হবে, সুন্দরভাবে একাত্ম হয়ে কাজ করবে, সেটাই আমি প্রত্যাশা। আচ্ছা, আমরা লক্ষ্য করছি যে এনসিপি নামের একটি রাজনৈতিক দল, যিনি জামাতের সাথে জোট করেছে, তাদের তৎপরতা বেড়েছে এবং জামাত নিশ্চুপ আছে। এবং এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ। জামাতের একটা অভ্যাস ছিল অনেক আগে, এই অভ্যাসটা এখন ওনারা ছাড়তে পারে নাই। সেই অভ্যাসটা ছিল ওনাদের একটু গুপ্ত থেকে, পিছন থেকে কাজ করা, লুকিয়ে থেকে, আড়ালে থেকে কাজগুলা করা। এটা আসলে ওনাদের কেন হয়েছে, এটার একটা কারণ আছে। ওনারা সারা জীবন যে কাজটা করেছেন, সবসময় ভুল কাজটাকে সঠিক বলে কাজ করার চেষ্টা করেছে। মুক্তিযুদ্ধের সময় থেকেও, মুক্তিযুদ্ধ এর আগেও যদি বলে 1947-এ তাদের যে নেতা মওদুদী সাহেব, উনি সেই সময় যে সময় দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভাগ হয়, তখন উনি হঠাৎ করে বাংলাদেশের বিপক্ষে, পাকিস্তানের বিপক্ষে, তখন আমার হিন্দুস্তানের পক্ষে। ঠিক 71 সনে আপনি দেখেন, সবাই যখন মুক্তিযুদ্ধের পক্ষে ঝাঁপিয়ে পড়েছে, শহীদ জিয়াউর রহমানের মতো নেতা মুক্তিযুদ্ধের ঘোষণা দিয়েছেন, অস্ত্র নিয়ে সব নেমেছেন, তখন গোলাম আজম সাহেব তার বিপক্ষে বইটা পাওয়া শুরু করলেন। আপনি দেখেন এরপরে আসছে 1986 সন, যে সময় মানুষ তুমুল আন্দোলন করছে এদেশে স্বৈরাচারী এরশাদকে হটাবে, ঠিক সেই সময় হাসিনার সাথে স্লোগান দিয়ে সেই জামাত চলে গেল এরশাদের সাথে। আপনি ঠিক তেমনি
প্রতিটা ধাপে ধাপে এই কাজটা করে। এই 17 বছর আন্দোলনের মধ্যে 14-15-তে হঠাৎ করে আমরা দেখলাম জামায়াতের চরিত্র বদলে গেল। ওরা হঠাৎ করে সব আন্দোলন থেকে পিছিয়ে গেল, কোনো কিছুর মধ্যে ওরা নাই। যদিও বা তাদেরকে এর আগে যুদ্ধ অপরাধের কারণে শেখ হাসিনা প্রেশার করেছেন। আসলে ওনারা যুদ্ধ অপরাধ তখন করেছিলেন, 71 সন যুদ্ধ অপরাধী ছিলেন, বিচার তো হতেই পারে। তবে হাসিনার বিচারটা অত সঠিক ছিল না, উনি সঠিক বেরোমিটারও করতে পারেন নাই। সেই জন্য এটা বিতর্কিত ছিল বলেই তারা সেই সময় সেটার মোকাবেলা করতে হয়েছে। হঠাৎ করে আমরা যখন হাসিনার বিরুদ্ধে আন্দোলন করতে গেলাম, সেখান থেকে জামাত 15 সনের পর থেকে 17 সন পর্যন্ত প্রকাশ্য আর কোনো ভূমিকাতে ওনারা যান নাই। ওনারা লুকিয়ে গেছেন, ওনারা আড়াল হয়ে গেছেন। ওনাদের আড়াল হওয়ার এই অভ্যাস অনেক পুরাতন। আপনি যে প্রশ্ন করেছেন যে হঠাৎ করে এনসিপি কেন সামনে, ওনারা এখন ধারণা করতেছেন যে আমরা এখন আর কিছু বলবো, আমরা সংসদে কথাবার্তা বলবো, মাঝে মাঝে মিছিল টিছিল করবো, আমরা একটু আড়ালে চলে যাব, যে অবশ্য ওনাদের আছে। এখন আমরা এনসিপি কে সামনে দিয়ে যেহেতু 5ই আগস্টের গণঅভ্যুত্থান হয়েছে বলে তারা দাবি করেন, তারা মনে করেন 17 বছরের আন্দোলনের ফসল। আমি বলছি তারা ধারণা করতেছেন এনসিপি কে দিয়ে যেহেতু 5ই আগস্ট করতে পেরেছে, এটা জামাতের ধারণা। এই ধারণার কারণে ওনারা ধারণা করছেন আবার যদি এনসিপি কে আমরা সামনে দেই, ওদেরকে দিয়ে যদি একটি ব্যাটিং করতে পারি, তাহলে আগামী 3 বছর 4 বছর পরে এই সরকারকে ক্ষমতাচ্যুত করার জন্য আমরা পিছন থেকে আগে যে মেকানিজমটা করেছি সেই টাইপের মেকানিজম করে প্রয়োজনে আওয়ামী লীগ, ইদানি খেয়াল করবেন আওয়ামী লীগের বিপক্ষেও জামাত কথা বলা বন্ধ করে দিছে, আওয়ামী লীগের বিচার চাওয়া বন্ধ করে দিয়েছে, তাদেরকে যে আগে ফেসিস্ট বলতো এটা বলা বন্ধ করে দিয়েছে। সুতরাং তারা আবার গুপ্তের পথে আর সত্যর পথে এনসিপি কে দিচ্ছে, দিয়ে ওনাদেরকে কাজটা করাচ্ছে। আমি জনসমর্থন আছে। আমি তাদের উদ্দেশ্যে বলি যে আপনারা যে স্বপ্ন দেখছেন, এই স্বপ্নটা তরুণ, অবাস্তব, অকল্পনীয়, অচিন্তনীয়। কারণ এই এনসিপি জাতির সাথে যে প্রতারণা করেছে, এই এনসিপি জুলাইয়ের অভ্যুত্থানের পরে জুলাইয়ের চেতনাকে যেভাবে বাজারে বিক্রি করেছে এবং জুলাইয়ের চেতনার নামে যেভাবে একটা সমাজকে ধ্বংস করে দিয়েছে, জুলাই অভ্যুত্থানের পরে যেভাবে স্বপ্ন দেখেছিল বাংলাদেশ, এই বাংলাদেশকে যেভাবে তারা শেষ করেছে তাদের ভুলের কারণে, তারা যদি আজকে এনসিপি না করে বৈষম্য বিরোধী আন্দোলনের নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গ্রুপ করে যদি প্রেসার গ্রুপ থাকতো, তাহলে মানুষ ভালো চোখে দেখতো। মানুষ তাদেরকে ভালো চোখে দেখে নাই বলেই এইবারের নির্বাচনে আপনি দেখেন তাদের এত আন্দোলন হয়েছে, তারা বলছে টোটাল নেতৃত্ব দিচ্ছে, অথচ মানুষ তাদেরকে ভোট দেয় নাই। শেষ পর্যন্ত সেই এনসিপি জামাতের আড়ালে হয়ে ভোটটা করতে হয়েছে, সেখান থেকে কয়েকটা সিট পেয়েছে। আমি আজকে যদি চ্যালেঞ্জ করি, যে ছেলেরা পাশ করেছে কালকে আপনি ইলেকশনে দাঁড় করান, জামানত থাকে এক একটা, তাহলে আমি আর রাজনীতির মাঠে থাকবো না, এই জন্য থাকবো না। ওরা আসলে জাতিকে যে মেসেজ দিয়ে আমরা এই সন্তানদেরকে সামনে দিয়েছিলাম, যে চিন্তা করে চেতনা করে তারা আমাদেরকে অপমান করেছে। এই জন্য এই এনসিপি না টেনসিপি যেটাই বলেন, ওনাদেরকে যতই জামাত আবার সাইজ ফাইজ করতে চায়, এটা ব্যর্থ হবে, ব্যর্থতা পর্যবসিত হবে। এই কাজটা করে কোনো লাভ হবে না। জাতি এখনই বুঝতে পারছে, যেমন আমি আজকে আপনাকে বললাম যে এনসিপির মধ্য দিয়ে জামাত আবার আড়ালে যাচ্ছে এবং ওনারা প্রয়োজনে আওয়ামী লীগকে সাথে নিচ্ছে, নিয়ে এই কাজগুলা করবে, করে বিএনপির উপরে 2 বছর 3 বছর পরে একটা আন্দোলন গড়ে তুলবে। সেই চেষ্টাটা তারা করে যাচ্ছে, যদিও বা চেষ্টাটা ব্যর্থ হবে, তবে সফল হবে তখন যদি আমাদের নেতৃত্ব, আমাদের নেতা, আমাদের প্রধানমন্ত্রী উনি সঠিকভাবে দলের কার্যক্রম গুলা করতে না পারে। সবচেয়ে বড় কার্যক্রম ওনাকে করতে হবে জাতীয়তাবাদী ছাত্র দল নিয়ে, যেই ছাত্র দল থেকে এই ফাউন্ডেশনটা ঘুরে উঠেছে। আপনি জানেন আমি গুরুদার বিশ্ববিদ্যালয় কলেজে বিপি হয়েছি। আমি যখন বিপি তখন আমার বয়স ছিল 21 থেকে 22 বছর। আর এখন ছাত্র দলের জেলা কমিটির নেতৃত্বে ছাত্র দল যারা করেন তাদের বয়স শুরু হয় 35 থেকে। তাহলে আপনি ছাত্রদের সাথে এই ছাত্র নেতার সম্পর্ক কি থাকবে? ইম্পসিবল, কোনোভাবেই সম্ভব না। সুতরাং এই জায়গাতে সবচেয়ে বেশি অ্যাড্রেস করতে হবে। আপনি দেখেন বিভিন্ন জেলাতে কমিটি দেওয়া হয়েছে, কিছু জায়গায় বিক্ষোভ হচ্ছে, আমার কিশোরগঞ্জেও সেটা হচ্ছে। আমি মনে করি যে এই কাজগুলা যদি সঠিকভাবে প্রধানমন্ত্রী হ্যান্ডেল করতেন, হ্যান্ডেলটা আমি বলছি ছাত্রদেরকে দিয়ে ছাত্রদল করাইতে হবে। আপনি মেয়াদ উত্তীর্ণ ছাত্র দিয়ে ছাত্রদল করলে হবে না। আপনি যদি মনে করেন যে এই ছাত্র গত 17 বছর আন্দোলন করেছে, তাকে আমার পুরস্কৃত করা উচিত, তাহলে পুরস্কারের বিভিন্ন জায়গা আছে, স্বেচ্ছাসেবক দল আছে, যুব দল আছে, আরো অন্য প্রতিষ্ঠান আছে, আপনি করেন।
কিন্তু ছাত্রকে দিয়ে আপনি ছাত্রদল করতে হবে। যেমন আমার কিশোরগঞ্জের ছাত্র দলের কমিটি হয়েছে, যেটা নিয়ে আমি কথা বলতে চাইছিলাম না, তারপরে আমি বলছি এই জন্যে যে গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজে 30 থেকে 35 হাজার স্টুডেন্ট। আপনি গুরুদয়াল কলেজের ছাত্রদেরকে যদি নেতৃত্ব দিতে চান, তাহলে গুরুদয়াল কলেজের ছাত্র দিয়ে এটা করতে হবে। আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলেকে দিয়ে যদি তিতুমির কলেজের কিংবা জগন্নাথের ছেলে দিয়ে নেতৃত্ব মানবে কেউ? তো গুরুদয়াল বিশ্ববিদ্যালয় কলেজের আমি বিপি ছিলাম, আমরা অনেক বিপিরা বের হয়েছি। আমাদের এই ছেলেদেরকে যদি আপনি নেতৃত্বে আনতে চান, এটাই সে কিশোরগঞ্জের এই কলেজ ওই অঞ্চলের সবচেয়ে বড় কলেজ। এইখান থেকে আমাদের অনেক মহামান্য রাষ্ট্রপতি 2-4 জন বেরিয়েছেন, অনেক জেনারেল বেরিয়েছেন, অনেক বড় বড় মানুষ বেরিয়েছেন। এই কলেজের নেতৃত্ব যদি আপনি কোথাকার কোন কলেজ থেকে ধরে এনে আপনি তার নেতৃত্ব দেন, ছাত্র দলের কথা বলে সভাপতি সেক্রেটারি বানান, কলেজের ছেলেরা সেটা মানতে পারে না। এই জন্য আপনাকে অ্যাড্রেস করতে হবে ছাত্রদেরকে, যাতে ছাত্র নেতৃত্ব থাকে। এই জন্য আমি মনে করি আমাদের প্রধানমন্ত্রী খুব বিচক্ষণ এবং সামনের দিকে তাকিয়ে থাকেন। উনি এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি অ্যাড্রেস করবেন এবং সবকিছু সম্মেলন করে ছাত্রদেরকে দিয়েই ছাত্র দলটা করা উচিত। এবং যেখানে ছাত্রের সাথে ছাত্রের সম্পর্ক থাকবে না, আপনি এদেরকে ছাত্র ধরে দিতে পারবেন না। আমি দেখেছি অতীতে আমার দলেরই ছাত্র দলের কমিটি হয়েছে 200, 300, 500 সদস্য কমিটি। এই কমিটি আমরা ছাত্রদেরকে নিয়ে আসতে পারি না সঠিকভাবে। ওইখানে ছাত্রদের মেয়াদ উত্তীর্ণ হয়েছে, ছাত্র আসতে ভয় পাইছে, ছাত্রদেরকে আসতে দেওয়া হয় নাই, ছাত্রদেরকে থাকতে দেওয়া হয় না, অনেক পরিবেশ ছিল। এখন তো সুন্দর সময় এসেছে, এখন তো এই সংগঠনটাকে, যেই সংগঠনের মধ্য দিয়ে এই দলের জন্ম, মানে দল শক্তিশালী হচ্ছে, প্রোডাকশন হাউস বললেই চলে। এখন তো আর এই ভুলগুলা করলে হবে না। আমার কাছে মনে হয় তাৎক্ষণিকভাবে এই কমিটিটা হয়েছে, অচিরেই হয়তো বা ছাত্রদল তার সঠিক ট্র্যাকে আমাদের নেতা নিয়ে আসবেন, সেটা আমরা প্রত্যাশা করি। আমি ছাত্রদলের সব নেতৃত্বকে অনুরোধ করব, কিছু ভুল ত্রুটি কমিটিতে থাকতেও পারে, সেগুলোকেও সমন্বয় করে আমরা যাতে এই দলটাকে সামনে এগিয়ে নিতে পারি, টোটাল দলটাকে নেতৃত্ব দিতে পারি। এই জন্য তারেক রহমান সাহেব আশা করি তার নেতৃত্বে ভুল করবেন। এবং আজকেও আমরা মেসেজ পেয়েছি বিএনপি কেও সমস্ত নেতৃত্বকে ডেকে খুব তাড়াতাড়ি কাউন্সিলের পথে যাচ্ছে, দলের তৃণমূল থেকে শুরু করে উপর পর্যন্ত সবটাকে অ্যাড্রেস করবেন। সেটাই যদি হয়, তাহলে এই ধরনের পরিকল্পনা করে কোনো কিছুই কাজে আসবে না, দল তার সঠিক থেকে। আচ্ছা, আরেকটা জিনিস আমরা লক্ষ্য করছি যে এনসিপিতে একটা নতুন বসন্ত চলছে, বিএনপি নেতাদের টানবেন এবং ইসাক সরকার সহ অনেকেই নাকি যোগদান করবেন বলে প্রচার করছেন। হঠাৎ করে এনসিপির বসন্ত বা এনসিপি নেতৃত্ব তৈরি করবে, এনসিপির নেতৃত্ব মানবে জনগণ, এই বিষয়টি আসলে আপনি কিভাবে দেখেন? এই যে প্রশ্নটা করেছেন, প্রথম প্রশ্নটাই আপনার ভুল। বসন্ত শব্দের অর্থটা কি? বসন্তকালে কি হয়, নতুন বসন্ততে কি হয়, এই বিষয়টা আপনাকে প্রথম ক্লিয়ার করতে হবে। আপনি যে শব্দটা ইউজ করেছেন, আমরা বসন্ত বলেছি যে ওরা ভাবছে যে বিএনপি নেতৃত্বের কেউ যোগদান করলে তাদের জনপ্রিয়তা বাড়বে, এই ভাষা থেকে আমরা বসন্ত শব্দটা ব্যবহার করছি। আচ্ছা, এটি করলে সঠিক আছে। তবে আপনি যদি সেই বসন্তের কথা বলেন, এই বসন্ত এই দলের বাচ্চাদের দলের জীবনে কখনো আসবে না। এই জন্য ইসাক সরকার নামে একটা ছেলেকে নিয়েছে। ছেলেটা এক সময় খুব ডেডিকেশন ছিল, তার প্রায় অনেক মামলা ছিল, দলটা সে করেছে ওই সময় মনোযোগ দিয়ে। এই দলটা সে যখন করতো, তখন জামাতের নেতারা এবং এই যে বাচ্চা ছেলেরা, ওরা ইসাক সরকারকে সন্ত্রাসী বলতো এবং বলতো সে পুরান ঢাকাতে একটা লোককে পাথর দিয়ে মারা হয়েছিল, পাথর দিয়ে হত্যার মূল আসামি ছিল ইসাক সরকার, তারা বলতো। এবং তার কারণে দল এই সময় খুব বিতর্কিত হতে হয়েছে। তখন তাকে সাবধানও করা হয়েছে তুমি জড়িত কিনা। পরে আমরা তদন্ত করে কি রিপোর্ট এসেছে আই ডোন্ট নো, বাট মানুষের ধারণা যে ওই ছেলেটাকে পাথর দিয়ে যে মারা হয়েছে এটার সাথে ইসাক সরকার জড়িত। এই সেই সরকার যে বিএনপি তো ছিল বলেই তার বিরুদ্ধে এত কথা ছিল। এখন ঠিক 6 মাস 7 মাস পরে পাথর মারা ইসাক সরকার এখন এনসিপি যে সে যদি সেই পাথর কোথায় মেরেছে, তখন তো কথা বলতে গেলে বলে এই পাথর তো আসলে কাবা শরীফ যায় শয়তানকে মারে। সেই পাথর ওই সময় কি তাহলে শয়তানকে মেরেছে? ওই সময় শয়তান তো তারা ছিল। তাহলে এখন যে পাথর উনি মায়া শুদ্ধ হয়ে উনি চলে গেলেন ওখানে, তাহলে উনি কিভাবে এই সমস্ত সন্ত্রাসী কার্যক্রম থেকে মুক্তি হলেন? কথাটা হচ্ছে যে আমাদের দলে যারা অন্যায় করবে, যারা দলের নীতি আদর্শ মানবে না, দলের সিস্টেম মানবেন না, আপনি যত দামি নেতা হন, আপনি দলের ফরমেশন মানতে হবে, দলের নীতি মানতে হবে।
দল মনে করেছে আপনাকে নমিনেশন দেয় নাই, আপনার বিরুদ্ধে এত বড় ক্লেম এসেছে, কেন দল আপনাকে দিবে? দল যাকে নমিনেশন দিয়েছে সে পাশ করেছে, আপনি দলে নির্বাচন করে ভোট পেয়েছেন 10,000, কেন দল আপনাকে দিবে? কিন্তু দল তো আপনাকে মূল্যায়ন করতো। যেমন আমি খালেদ সাইফুল্লাহ সোহেল দল করেছি এতদিন, আমি অনেক কিছু চেয়েছি, আমি কোনো কিছুই পাই নাই, আমি দলটা ছেড়ে যাই নাই, তারপর আপনি আমি দলের নীরবে প্রতি বসেছি, সন্তুষ্ট। সন্তুষ্ট ছিলাম। আমার কাছে মনে হয়েছে তারেক রহমান সাহেবই বাংলাদেশে একমাত্র নেতা যিনি তার কমিটমেন্ট অক্ষরে অক্ষরে পালন করেন। 2 মাস 21 দিনের মাথায় উনি প্রতিটা অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছেন। বাংলাদেশের ইতিহাসেও বিরল, পৃথিবীর ইতিহাসে বিরল যে কোনো রাষ্ট্রনায়ক তার কমিটমেন্টের 60% জব 2.5 মাসে অ্যাড্রেস করে, উনি সেটা করেছেন। উনি আমাদের মতো নেতাদেরকে, যাদের কোনো মূল্যায়নই করার কথা ছিল না, আমরা ভেবেছিলাম যে উনি মূল্যায়িত আমরা হব না, তো হয়েছি, যতটুকুই হয়েছি উনি আমাদেরকে মনে রেখেছেন। আমার ধারণা ছিল ওদেরকেও মনে রাখবেন। অধৈর্য হয়ে আপনি যেখানে গেছেন, তারা যে আপনাকে বলেছে আপনি সন্ত্রাসী, এটা বুঝবেন কেমনে? ওরা যে বলেছে আপনি খুনি, আপনি বুঝবেন কেমনে? ওরা যে আপনাকে বলেছে পাথর পাথর দিয়ে হত্যা করা খুনি, আপনি কিভাবে বুঝবেন? এটা চরম ভুল হয়েছে ইসাক সরকারের। আমি মনে করি এই ছেলেটার এখনো সময় আছে, এই ছেলেটা এখান থেকে ফিরে আসবে খুব তাড়াতাড়ি। আপনি ধরে নেন আগামী 6 বার 3 মাসের মধ্যেই ছেলেটা চলে আসবে। এই ছেলের প্রতি আমারও এক সময় দুর্বলতা ছিল, আমার সাথে খুব পার্সোনাল রিলেশন ছিল। আর বিপ্লবী ছেলে ছিল, তাকে অনেক হাসিনা প্রচন্ড কষ্ট দিয়েছে, এই জন্য গিয়েছে। আর যারা যোগদান করতেছে এমন অনেক লোক আছে যাদেরকে আসলে দল সেভাবে মানে না, address দলের করে প্রতি না। তাদের কোনো অবদান নাই, এরকমও তো হতে পারে। অবদান আছে, অনেকেরই থাকে, অনেক আছে যাদেরকে মানে প্রাসঙ্গিক না, ওদেরকে জামাত ইসলাম টানে, ওরা টানতেছে। আমরা আসলে দলে, এত বড় দলে সব মানুষকে তো সবসময় মূল্যায়ন হয় না। তারেক রহমান সাহেব সবাইকে করতে শুধু পারেন না। মূল্যায়নের কারণেই কি আপনার রাজনীতি করেন, নাকি তাদের যাওয়া শহীদ আসার মধ্যে জিয়াউর তো তাই রহমানের আদর্শে প্রমাণিত রাজনীতি হয়। করেন? নাহলে আমার এলাকার একজন মুক্তিযোদ্ধা নিজেকে পরিচয় দিতেন, অনেকে জানতেন মুক্তিযোদ্ধা, এই ভদ্রলোক হঠাৎ করে জামাতে জয়েন করে ফেললেন। আমি এই প্রসঙ্গে আজকে আর তেমন কিছু বলবো না, আরেকদিন, আজকে যেহেতু সময় শর্ট, আজকে আর এই কথা বললাম না, আরেকদিন আপনি যদি আমন্ত্রণ জানান আমি সেই বিষয়ে বিস্তারিত কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আচ্ছা, আরেকটি বিষয় যে জামাতের সাবেক আমির মতিউর রহমান নিজামীর ছেলে ডক্টর নাদিমুর রহমান এনসিপিতে যোগ দিলেন, এটা কি, এটা কেন? আমি আপনাকে প্রথম উত্তরে বলেছিলাম যে জামাত এখন চাচ্ছে যে এই জামাত শব্দ দিয়া, যার শব্দ উচ্চারিত হইলে পরে 30 লক্ষ শহীদের কথা মনে হয়, যে জামাত ইসলামের নাম উচ্চারণ করলে 2 লক্ষ মা বোনের ইজ্জতের কথা মনে হয়, যে জামাত ইসলামের কথা মনে পড়লে মনে হয় একটা বাংলাদেশ তার অস্তিত্বহীন হয়ে যায়। এই নাম দিয়ে হয়তোবা তারা হতাশ হয়ে যাচ্ছে যে এই নাম দিয়ে আর যাই হোক বাংলাদেশে আর পলিটিক্সটা করা যাবে না। আমরা যেটা এতদিন বলেছি, আমি অনেকবার আপনার টক শোতেও বলেছি, জামাতের প্রথম উচিত জামাতে ইসলাম নামটা বদলিয়ে ফেলা। কারণ এই নাম দিয়ে, এই ব্র্যান্ডিং দিয়ে এই দেশে ভালো কিছু করা কিন্তু এই যাবে। লোকগুলোই তো থাকবে, এই লোকগুলোকে মানুষ পছন্দ করবে। আপনি প্রথমত জামাতের নামটা চেঞ্জ করলে একটা হলো, এরপরে এখন নিজামী সাহেবের ছেলে ভাবছেন যে আসলেই তো এই নামের পিছনে তো আমাদের থাকা চলে না। এখন ওনারা এনসিপিতে ভর করেছেন, কিছু এবি টেবি পার্টি কি জানি আছে এটাতে ভর করেছেন, কিছু আবার ওই যে আরো কি পার্টি হচ্ছে এই টাইপের পার্টিতে ভর করছেন। ওনারা এখন ঘুরিয়ে ফিরিয়ে জামাতকে বকাবাদ্য করে তার উপরে দোষ চাপিয়ে দিয়ে চলে যাচ্ছেন। কিন্তু জামাত তো আসলে একটা নাম না, এটার সাথে এই ধরনের লোকজন জড়িত যারা মৌদুদিবাদের আদর্শ নিয়ে বড় হয়েছে। এই আদর্শ আপনি কোথায় বাদ দিবেন? আদর্শ তো আর বাদ দেওয়া যাবে না। মৌদুদির আদর্শ নিয়ে যদি আমি কথা বলি, অনেক কথা বলতে পারবো, আজকে আর সেই প্রসঙ্গে যাব না, যেহেতু সময় স্বল্প। আরেকদিন যদি আপনি সুযোগ দেন, মৌদুদির আদর্শ নিয়ে আর ওনারা কিছু মুক্তিযুদ্ধকে বেরিয়ে কি কাহিনী সাজাইতে চাচ্ছেন সেই বিষয়ে ইনশাল্লাহ বিস্তারিত কথা বলবো। ধন্যবাদ আপনাকে। আপনাকেও ধন্যবাদ আজকের স্টুডিওতে আসার জন্য। দৈনিক সকালবেলা সবসময় দেশ ও জাতির পক্ষে, উন্নয়নের পক্ষে কথা বলে মানুষের অধিকার নিয়ে। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শক শ্রোতাকে।